হাই ফ্রেন্ড, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এক্সাম গাইড বাই নিতু। বন্ধুরা, তোমাদের এসএসসি সিএসএল এক্সাম চলছে। আজ 9 জুলাই। এখন আমি তোমাদের সঙ্গে আলোচনা করব ফার্স্ট শিফটে এসে যাওয়া প্রশ্নগুলো নিয়ে। তোমাদের ফার্স্ট শিফটে আমি যে কয়েকটি প্রশ্ন তোমাদের জন্য কালেক্ট করতে পেরেছি এবং তার সঙ্গে কিন্তু আমি অতিরিক্ত ডিটেলসও পড়াচ্ছি। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। ভিডিওটা দেখে তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে, আর সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। তোমরা যারা আগামীতে এসএসসি এমটিএস দেবে তোমরা অবশ্যই দেখবে, এখান থেকে কিন্তু তোমাদের অনেক প্রশ্ন রিপিট আসবে। তো চলো শুরু করছি প্রশ্নগুলো। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন বা AIFF কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? তো অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন 23শে জুন 1937 সালে সিমলায় 1937 সালে সিমলায় অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন বা AIFF গঠিত হয়। আর ফিফার অন্তর্ভুক্ত হয় 1948 সালে। ভারতীয় ফুটবল দল ফিফা এর তালিকাভুক্ত হয় 1948 সালে। বর্তমানে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের বর্তমান সভাপতি কল্যাণ চৌবে। প্রাক্তন ফুটবলার কল্যাণ চৌবে বর্তমানে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের সভাপতি। আর এর সদর দপ্তর নতুন দিল্লি। ভারতের সবচেয়ে পুরনো ফুটবল প্রতিযোগিতার নাম ডুরান্ড কাপ, যেটি 1888 সালে শুরু হয়েছিল। ঠিক আছে, চলো নেক্সট। হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতে নিম্নলিখিত কোন বাদ্যযন্ত্রের ব্যবহার দেখা যায়? তো হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতে বীণা, সেতার এবং সরোদ এই সমস্ত বাদ্যযন্ত্রের ব্যবহার দেখা যায়। তো তোমাদের যেটা অপশনে থাকবে সেটাই কিন্তু তোমাদের উত্তর হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন, তিব্বতে কোন নদী সিঙ্গি খাম্বান নামে পরিচিত? কোন নদী সিঙ্গি খাম্বান নামে পরিচিত? তো সঠিক উত্তর সিন্ধু নদী। সিন্ধু নদী তিব্বতে সিঙ্গি খাম্বান নামে পরিচিত। সিন্ধু নদের মোট দৈর্ঘ্য 1880 কিলোমিটার, যার মধ্যে ভারতে প্রবাহিত হয়েছে 1114 কিলোমিটার। সিন্ধু নদীর উৎপত্তি তিব্বতের মানস সরোবরের, ঠিক আছে, তিব্বতের মানস সরোবরে সিন্ধু নদীর উৎপত্তি। সিন্ধু নদীর যে সমস্ত উপনদী রয়েছে সে সমস্ত উপনদীর নাম ঝিলাম, চেনাব, রাভি, বিয়াস, সতলেজ, শ্যাওক, গিলগিট, হুঞ্জা, কাবুল, সোয়াত, কুর্রা এই সমস্ত কি সিন্ধু নদের উপনদী। আর সিন্ধু নদ কোথায় পড়েছে? এটা পতিত হয়েছে আরব সাগরে। সিন্ধু নদ কোথায় পতিত হয়েছে বা কোথায় মিশেছে? আরব সাগরে কিন্তু মিশেছে। চলো নেক্সট। মহেন্দ্র সিং ধোনি কত সালে পদ্মভূষণ পুরস্কার পেয়েছিলেন? মহেন্দ্র সিং ধোনি, যিনি প্রাক্তন ভারতীয় দলের অধিনায়ক, যার নেতৃত্বে 3টি ICC টুর্নামেন্ট জিতেছে ভারত। 2007 সালে তার নেতৃত্বে T20 ওয়ার্ল্ড কাপ, 2011 সালে 50 ওভারের বিশ্বকাপ এবং 2013 সালে ICC চ্যাম্পিয়ন্স ট্রফি। এই 3টি বড় ট্রফি কিন্তু মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ভারত পেয়েছে। তো তিনি 2018 সালে পদ্মভূষণ পুরস্কার পেয়েছেন। এছাড়া 2009 সালে পদ্মশ্রী এবং 2008 সালে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার পেয়েছেন। পরবর্তী প্রশ্ন, দাবা খেলায় মোট কতগুলো সৈন্য থাকে? তো দাবা খেলায় কিন্তু 8টি সৈন্য থাকে। ঠিক আছে, 8টি। দাবা খেলায় মোট 16টি করে গুটি থাকে এবং বর্গাকার 64টি ঘর থাকে। ঠিক আছে, কয়টি ঘর থাকে বর্গাকার? 64টি কিন্তু ঘর থাকে এবং গুটি থাকে কিন্তু 16টি, যার মধ্যে 8টি সৈন্য। দাবা খেলায় একটি করে রাজা এবং মন্ত্রী থাকে, একটি করে। দাবা খেলায় একটি করে হচ্ছে রাজা এবং মন্ত্রী থাকে। দুটি করে কি থাকে? দুটি করে থাকে ঘোড়া, নৌকা এবং গজ। ঘোড়া, নৌকা এবং গজ দুটি করে থাকে। 8টি করে থাকে সৈন্য আর একটি করে থাকে রাজা এবং মন্ত্রী। ঠিক আছে, চলো নেক্সট। নিম্নলিখিত কোন শাসক পল্লব বংশের প্রতিষ্ঠাতা ছিলেন?
তো সিংহ বিষ্ণু পল্লব বংশের প্রতিষ্ঠাতা। প্রথম নরসিংহ বর্মনকে পল্লব বংশের শ্রেষ্ঠ সম্রাট বলা হয়। তো পল্লব বংশের শ্রেষ্ঠ সম্রাটকে, তো প্রথম নরসিংহ বর্মন। পল্লবদের রাজধানী ছিল কাঞ্চিপুরম। পল্লবদের রাজত্বকালে যে সমস্ত মন্দির নির্মাণ হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য কৈলাসনাথ মন্দির, দ্বিতীয় নরসিংহ বর্মন দ্বারা নির্মিত শোর মন্দির এবং মহেন্দ্র বর্মনের মহেন্দ্রবাদীর পাথর কাটা মন্দির। এই মন্দিরগুলো কিন্তু পল্লবদের রাজত্বকালে উল্লেখযোগ্য মন্দির। ঠিক আছে, চলো নেক্সট। কোন কমিটির সুপারিশের ভিত্তিতে ইডব্লিউএসদের 10% সংরক্ষণ দেওয়া হয়েছে? তো সঠিক উত্তর HR সিংহ। HR সিংহ এর কমিটির সুপারিশে ইডব্লিউএসদের 10% সংরক্ষণ দেওয়া হয়েছে। এই ইডব্লিউএস কারা আওতায় পড়ে? যারা SC ST OBCদের সংরক্ষণ প্রকল্পের আওতায় বাইরে থাকে। SC ST OBCরা এটা তো সংরক্ষণ পাচ্ছে, এর বাইরে যারা সংরক্ষণ পায় না কিন্তু যাদের বার্ষিক আয় 8 লক্ষের নিচে, তারা কিন্তু এই ইডব্লিউএসের সংরক্ষণের আওতায় পড়বে। ঠিক আছে, তো যাদের বার্ষিক, যে সমস্ত জেনারেল কাস্টদের বাৎসরিক ইনকাম 8 লক্ষের নিচে, তারা এই ইডব্লিউএস এর সুবিধা ভোগ করতে পারবে। চলো নেক্সট। 2023 সালে প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথি কে ছিলেন? তো 2023 সালে প্রজাতন্ত্র দিবসের দিন ভারতের প্রধান অতিথি ছিলেন মিশরের রাষ্ট্রপতি আবদেল ফাতাহ এল সিসি। আবদেল ফাতাহ এল সিসি তিনি 2023 সালে প্রজাতন্ত্র দিবসের দিন ভারতের প্রধান অতিথি ছিলেন। প্রজাতন্ত্র দিবস পালিত হয় 1950 সালের 26শে জানুয়ারি থেকে। সেই জন্য প্রতি বছর 26শে জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবস পালন করা হয়। আর 2024 সালে প্রজাতন্ত্র দিন বা প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি ছিলেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। ইমানুয়েল ম্যাক্রো 2024 সালে প্রজাতন্ত্রে ভারতের প্রধান অতিথি ছিলেন। তো 2024 সালে ইমানুয়েল ম্যাক্রো কিন্তু ছিলেন ভারতের প্রধান অতিথি প্রজাতন্ত্রের দিন। পরবর্তী প্রশ্ন, 2011 সালে জনগণনা অনুযায়ী জনসংখ্যা বৃদ্ধির হার কত শতাংশ ছিল? আমি দেখো কালকে কিন্তু এটা আমি ডিটেলসে বলে দিয়েছি। তো 2011 সালের যে জনগণনা ছিল সেখানে ভারতের জনসংখ্যার বৃদ্ধির হার ছিল 17.5%। আর জনসংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে কম নাগাল্যান্ডে, যেখানে -5.8%। এবং তারপরে জনসংখ্যার বৃদ্ধির হার কম কেরালা। ঠিক আছে, দ্বিতীয় স্থানে কেরালা কমের দিক থেকে। আর জনসংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে বেশি মেঘালয়, সেখানে প্রায় 27.8% জনসংখ্যা বৃদ্ধি হয়েছে। চলো নেক্সট। ভারতের আধুনিক নৃত্যের জনক কাকে বলা হয়? মডার্ন ড্যান্সের জনক, ভারতের আধুনিক নৃত্যের জনক বলা হয় উদয় শঙ্করকে। উদয় শঙ্করকে ভারতের আধুনিক নৃত্যের জনক বলা হয়। ভারতীয় সংবিধানে বিচার বিভাগীয় পর্যালোচনা এটি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? তো ভারতীয় সংবিধানে বিচার বিভাগীয় পর্যালোচনা এটি কিন্তু আমেরিকা যুক্তরাষ্ট্রের সংবিধান থেকে নেওয়া হয়েছে। দেখো, ব্রিটেন থেকে নেওয়া হয়েছে সংসদীয় শাসন ব্যবস্থা, আইনের শাসন ও আইনের প্রণয়ন পদ্ধতি, এক নাগরিকত্বের ধারণা, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, লোকসভার স্পিকার, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি এবং শক্তিশালী নিম্নকক্ষ। এটা নেওয়া হয়েছে গ্রেট ব্রিটেন থেকে। আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে নেওয়া হয়েছে প্রস্তাবনা, মৌলিক অধিকার, বিচার ব্যবস্থার স্বাধীনতা, সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারপতিদের অপসারণ পদ্ধতি, রাজ্যসভার চেয়ারম্যান রূপে উপরাষ্ট্রপতি এবং অঙ্গরাজ্যের শাসন ব্যবস্থা। সুইডেন থেকে নেওয়া হয়েছে লোকপাল বিল এবং দক্ষিণ আফ্রিকার সংবিধান থেকে নেওয়া হয়েছে সংবিধান সংশোধন পদ্ধতি। অস্ট্রেলিয়ার সংবিধান থেকে নেওয়া হয়েছে যুগ্ম তালিকা, প্রস্তাবনা এবং যৌথ অধিবেশন। জার্মানির সংবিধান থেকে নেওয়া হয়েছে জরুরি অবস্থা চলাকালীন মৌলিক অধিকার রদ। জাপান থেকে নেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের কার্য পরিচালনা নিয়মাবলী এবং কানাডা থেকে নেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রের ব্যবস্থা এবং শক্তিশালী কেন্দ্রের উপস্থিতি। ঠিক আছে,
তো অস্ট্রেলিয়া থেকে নেওয়া হয়েছে যুগ্ম তালিকা এবং যৌথ অধিবেশন, ঠিক আছে। প্রস্তাবনাটা আমেরিকার থেকে। চলো নেক্সট। রাওলাট আইনের বিরুদ্ধে মহাত্মা গান্ধী 1919 সালে কোন আন্দোলন শুরু করেছিল? তো রাওলাট আইনের বিরুদ্ধে মহাত্মা গান্ধী অহিংস সত্যাগ্রহ আন্দোলন শুরু করেছিলেন। পরবর্তী প্রশ্ন, 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় কোন শব্দ যুক্ত করা হয়েছিল? তো 42তম সংবিধান সংশোধন, যেটি 1976 সালে হয়েছিল। 42তম সংবিধান সংশোধন 1976 সালে। তো এখানে কিন্তু সমাজতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ কথাটি যুক্ত করা হয়েছিল। 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে ভারত প্রজাতন্ত্র এবং ধর্মনিরপেক্ষ এই শব্দ দুটি যুক্ত করা হয়েছিল। প্রস্তাবনা গঠনের পর একবার মাত্রই সংশোধন করা হয়েছিল, সেটি 1976 সালে 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে। আর ভারতীয় সংবিধানে প্রস্তাবনা আমেরিকার সংবিধান থেকে ধার নেওয়া হয়েছে, ঠিক আছে। চলো নেক্সট। 2011 সালের জনগণনা অনুযায়ী ভারতের লিঙ্গানুপাত কত? তো সঠিক উত্তর 943 জন। লিঙ্গানুপাত হচ্ছে প্রতি 1000 জন পুরুষদের মধ্যে মহিলাদের অবস্থান। তো প্রতি 1000 জন পুরুষে 943 জন মহিলা ভারতে। আর সবচেয়ে লিঙ্গানুপাত সবচেয়ে বেশি কেরালায়, যেখানে 1000 জন পুরুষের মধ্যে 1084 জন, মানে 1000 মহিলার থেকে পুরুষদের থেকে মহিলার সংখ্যা বেশি। তো 1000 জন পুরুষ এবং 1084 জন কিন্তু মহিলা কেরালায়। আর লিঙ্গানুপাত সবচেয়ে কম হরিয়ানায়, সেখানে 1000 জন পুরুষে 879 জন হচ্ছে মহিলা। তো 1000 জন যদি পুরুষ থাকে তাহলে কিন্তু 879 জন থাকবে মহিলা। চলো নেক্সট। ওএল এবং ওএনজিসি, OIL এবং ওএনজিসি কোন মন্ত্রণালয়ের অধীনে কাজ করে? তো এটি পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রণালয়ের অধীনে কাজ করে। বর্তমানে ভারতের পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী হলেন হরদীপ সিং পুরী। ওএনজিসি যেটি প্রতিষ্ঠিত হয়েছিল 14ই আগস্ট 1956 সালে। তো বন্ধুরা, সবুজ বিপ্লব থেকে একটি কথন এসেছিলো, তো ঠিক আছে। তো বন্ধুরা, এই কটা প্রশ্ন তোমাদের জন্য সংগ্রহ করতে পেরেছিলাম। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দেবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ।